আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি কোটা আন্দোলনে নিহত সেই সকল শহীদ ভাইদের প্রতি, যারা ইতিমধ্যেই শহীদ হয়েছেন এবং যারা এখনও পর্যন্ত আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা মহান আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি তারা অত্যন্ত দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। খাদ্য অধিদপ্তর সহ যে কোনো ধরনের চাকরি প্রস্তুতির জন্য আমাদের নিত্যদিনের আয়োজন গণিত স্পেশাল সাজেশনমূলক ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সেমি ও ৯ সেমি। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফলটা বের করতে হবে। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল কি? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল আমরা যদি করি তাহলে এখানে কি হবে? হাফ গুণন ৮ গুণন ৯। তাহলে এখানে কত হবে? ৮ নং ৭২ ভাগ ২। আমরা সেটি করতে পারি। ৭২ ভাগ ২ করলে আমাদের অ্যান্সারটা আসবে কত? ৩৬। আর এই ৩৬টাই হবে আরেকটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এই ৩৬ থেকে আমাদের কি বের করতে বলছে? অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বের করতে বলছে পরিসীমা। তার মানে আমরা যদি ৪ দ্বারা ভাগ করি তাহলে কত হবে? আমাদের এখানে এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ রুট করতে হবে ৩৬কে। তাহলে কত হবে? ৬ হবে। এখন আমরা ৪ গুণন ৬ করব। আমরা বর্গক্ষেত্রের পরিসীমাটা পেলাম কত? ২৪ সেন্টিমিটার। তার মানে এখানে আমাদের অ্যান্সারটা হবে ২৪ সেন্টিমিটার। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, কোন ত্রিভুজের ৩টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ ৩টির সমষ্টি কত? অয়েল নন একটি প্রশ্ন, বেশিরভাগ পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে। সঠিক উত্তরটি হবে 360 ডিগ্রি, অর্থাৎ ৩৬০ ডিগ্রি। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৪ সেমি এবং ৬ সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত? আমরা ১ নম্বরে যেভাবে করেছিলাম, এখানে শুধু হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল বের করলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে এখানে হাফ গুণন, তাহলে ৪ ৬ ২৪ ভাগ ২ আমরা করলে কত হবে? ১২ হবে। তার মানে সঠিক উত্তর হবে ১২। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এখানে একটুখানি ক্রিটিক্যালি রয়েছে, তো এখানে আমাদের দুটো সূত্র ব্যবহার করতে হবে। প্রথমে সমদ্বিবাহু এবং আরেকটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহুর ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা একটুখানি ব্যাখ্যা করে যদি বলি চিত্রের সাহায্যে, পিথাগোরাসের সূত্র সাহায্যে আমাদের বলা আছে, কি দেওয়া আছে আমাদের? অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে ১২। বাট এই যে এই দুইটা কিন্তু আমাদের দেওয়া নাই। আবার আরও একটা শর্ত রয়েছে সমদ্বিবাহু। তার মানে আমরা এই দুটাকে আমরা এক্স ধরে নিতে পারি, অর্থাৎ ভূমি এবং উচ্চতাটাকে এক্স ধরে নিতে পারি। তাহলে আমাদের যে পিথাগোরাসের সূত্র আছে সেই সূত্র অনুযায়ী কি হবে? আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ ১৪৪ সমান ২ এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার সমান সমান ৭২। আমরা এটা লিখতে পারি, রাইট? আচ্ছা, এবারে আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কত? হাফ গুণ ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা ভাগ ২, সেটাও করতে পারে। তাহলে এখানে হাফ লিখলাম। এই যে ভূমি আর উচ্চতা, এখানে আমরা কত ধরছিলাম? এক্স আর এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার, তার মান কত পেয়েছি আমরা? ৭২ পেয়েছি। তাহলে এখানে ৭২। তাহলে ২ দিয়ে ৭২কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? ৩৬ হবে। তার মানে সঠিক উত্তরটি আমাদের হচ্ছে এখানে ৩৬। আশা করছি বিষয়টি আপনাদের বুঝাতে পেরেছি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এবারে। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কিমি এবং ৬ কিমি হলে নদীপথে ৪৮ কিমি পথ অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে প্রথম কথা আমাদের স্রোত কত? আচ্ছা, লঞ্চের ১৮ এবং স্রোতের ৬। তাহলে আমরা এটা একটি সিস্টেমেটিক্যালি করব যে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই। কেন করলাম? আমি একটুখানি সময় নিচ্ছি বোঝানোর জন্য। যখন আমরা অনুকূলে যাব তখন প্লাস হবে, প্রতিকূলে যখন যাব তখন মাইনাস হবে। তাহলে আমাদের গতি কত ছিল? ১৮ এবং ৬। তাহলে যোগ হবে ১৮ যোগ ৬ কত? ২৪। এবারে আসি, আমাদের মোট দূরত্ব কত? ৪৮।
তাহলে এখানে 48 ভাগ 24, তাহলে কাটাকাটি করলে হবে কত 2। তার মানে অনুকূলে যখন যাব তখন আমাদের সময় লাগবে অনলি 2 ঘন্টা। এবারে যখন আমরা বিয়োগ করব তখন আমাদের কত হবে এখানে 12। একই কাজ করব, 48কে আমরা যদি 12 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 4 12 48, তাহলে এখানে 4 ঘন্টা সময় লাগবে। তাহলে আমাদের ওভারঅল মোট কত ঘন্টা সময় লাগলো, এখানে যাওয়া এবং আসা মিলে মোট সময় লাগলো 6 ঘন্টা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে সঠিক উত্তরটি হবে 6 ঘন্টা। এবারে আমাদের যে প্রশ্নটা রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, এক্স ওয়াই ইকুয়াল 8 হলে এক্স মাইনাস ওয়াই টোটাল স্কোয়ারের মান নির্ণয় করো। মান নির্ণয়ের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেহেতু এমসিকিউ জনিত পরীক্ষা আমাদের মোট 100 মার্কের, তো সেহেতু খুব দ্রুত আমাদের কিন্তু সমাধান করতে হবে। এমন দুটি সংখ্যা আপনাকে নিতে হবে যার যোগফল 6 হবে, গুণফল 8 হবে বা 8 হবে। তাহলে এখানে যদি আমরা 4 এবং 2 নেই তাহলে 4 2 6 হবে, 4 2 8 হবে। তাহলে এখানে 4 বিয়োগ 2 তার মানে কত হলো 2 হলো। 2 এর উপর স্কোয়ার করলে কত হবে 4 হবে। তার মানে সঠিক উত্তরটা হলো 4। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 7 নম্বর অঙ্কটাও সেম আমাদের 5 নম্বরের মতো। নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় 10 ও 5 কিমি, নদীপথে 45 কিলোমিটার পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে। যেহেতু 5 নম্বরে করে দিয়েছি, আপনারা একটু নিজেরা চেষ্টা করে আমাদের কমেন্ট সেকশানে আপনার মূল্যবান উত্তরটুকু লিখে জানিয়ে দেবেন। এটা আপনাদের জন্য একটা দায়িত্ব SW হিসেবে থেকে গেল। এ ও বি পরস্পর সম্পূরক কোণ। কোণ এ কোণ সমান 120 ডিগ্রি হলে বি কোণ সমান কত? তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সম্পূরক কোণ এবং পূরক কোণ। একটুখানি যদি বুঝাই, পূরক কোণ এবং সম্পূরক কোণ, ব্যাপারটা পূরক কোণটা ছোট, সম্পূরক কোণটা বড়। এভাবে মনে রাখবেন, সম্পূরকের সাথে সম্পর্ক 180, পূরকের সাথে সম্পর্ক 90। এই জিনিসটা যদি আপনি মনে রাখেন কখনো আপনার এই জিনিসটা ভুল হবে না। তাহলে সম্পূরকের সাথে সম্পর্ক কত 180, আমাদের আছে কত 120, প্রয়োজন কত 60 ডিগ্রি। অ্যান্সার ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের 5 গুণ। আমি প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি যেটা এভারগ্রিন অঙ্ক, প্রত্যেকটা পরীক্ষায় থাকে। তাহলে প্রথম শর্ত আছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। তাহলে আমরা অপশনগুলো দেখব, যেহেতু অপশন ধরে আমাদের করতে হবে। 5 7 35, 5 9 45, 5 10 50, 5 5 25। তার মানে আমাদের প্রথম শর্ত সবগুলো অপশনের সাথেই যায়। এবারে দ্বিতীয় শর্ত কি, 3 বছর পরে অনুপাত কত হবে? আচ্ছা, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে। তাহলে এবার 3 যোগ করতে হবে। 3 যোগ করলে হবে 38, যোগ করলে হবে 10, 4 10 40, মিলে নেন। এখানে যদি আমরা বলি 53 হবে, এখানে হবে 13, 4 13 52, হয় না। এখানে হবে 45 3 48, এখানে হবে 9 3 12, 4 12 48। তার মানে আমাদের এটার সাথে আমাদের শর্তটা মিলে গেছে। তার মানে সঠিক উত্তর হবে পিতা পুত্রের বর্তমান বয়স হবে 45 বছর এবং 9 বছর। 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? তাহলে প্রথমে আমাদের এগুলো 6 8 এবং 10 এর গাণিতিক গড়। তাহলে 6 8 10 এর গাণিতিক গড়টা কত হবে? 8 6 14 হবে এখানে 10। তাহলে 14 আর 10 কত হলো 24। তাহলে 24কে আমরা 3 দ্বারা ভাগ করব, কত হবে 8। এখানে আমাদের যা 7 9, তাহলে 7 আর 9 যোগ করলে আমাদের কত হবে 16 হবে। তাহলে 16-র সাথে আরও কত যোগ করলে 24 হবে সেটা আমাদের নিতে হবে। তাহলে এখানে আমাদের 24 বিয়োগ 16, তাহলে কত হলো 8। তাহলে আমাদের সঠিক উত্তরটি কত হবে 8। আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি। 3 বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল 18 বছর। তাহলে গড়ের অঙ্কের ক্ষেত্রে সর্বদাই যখনই গড় থাকবে তখনই আমাদের প্রয়োজন অনুসারে এখানে মোট বয়সটি বের করে নেব। তাহলে রহিম ও করিমের বয়সের গড় ছিল কত 18 বছর, তাহলে মোট কত 36, রাইট। এরপরে বলা আছে আলম তাদের সাথে যোগদান করায় বয়সের গড় বেড়ে দাঁড়িয়েছে 22। তাহলে আলমের বয়স কত? তাহলে 22। এবার 3 জন হয়েছে, তাহলে 3 22 66। তাহলে এখান থেকে 36 আমরা বিয়োগ করব। তাহলে এখানে 0, এখানে 3। তার মানে আলমের বয়সটা হবে কত 30 বছর।
একটা রাস্তা মেরামত করতে 10 জন শ্রমিকের 16 দিন লাগে বা লাগবে, 8 জন শ্রমিকের কত দিন লাগবে? এটা ঐকিক নিয়মের থেকে একটা প্রশ্ন রয়েছে। তাহলে 10 জন শ্রমিকের লাগে কত? তাহলে 10 জন শ্রমিকের লাগে 16 দিন। তাহলে নিশ্চয়ই একজন আর বেশি লাগবে। এই জায়গাটাতে অনেকে ভুল হয়ে যায় যে 16 ভাগ 10 করি আমরা, কিন্তু এখানে কি হবে? 16 গুণ 10 করতে হবে। এবার আমাদের বলছে 8 জন শ্রমিকের কত লাগবে? তাহলে 10 গুণন 16 ভাগ করব 8, তাহলে কত দিন হলো? 20 দিন হলো। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 20 দিন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের বলা আছে কোনো পরিবারের সদস্য, আচ্ছা 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে, 5 জন অতিথি আসলে ওই খাদ্য সদস্যদের মোট কত দিন চলবে? তাহলে কত, সেম একই অঙ্ক যদি আমরা করি, এখানে 10 জন সদস্যের খাবার আছে কত? 30 দিনের, রাইট? তাহলে এখানে 10 জনের খাবার আছে 30 দিনের, তাহলে একজনের হিসাব করলে নিশ্চয়ই বেশি দিন থাকবে। এবারে হচ্ছে 5 জন যদি অতিথি আসে তাহলে মোট সদস্য সংখ্যা হবে কত? 15 জন। তাহলে এখানে 30 গুণন 10 ভাগ 15, তাহলে এখানে আমরা 2, এখানেও হবে 20, তার মানে 20 দিন যাবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এবারে আমাদের যেটি রয়েছে 150 মিটার লম্বা ট্রেন 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনটির গতিবেগ প্রতি সেকেন্ডে কত? তাহলে প্রথম কথা আমাদের যেটি দেখতে হবে 150 মিটার ট্রেন এবং 450 মিটার লম্বা প্ল্যাটফর্ম, তাহলে এই দুটো দৈর্ঘ্যই কিন্তু অতিক্রম করতে হবে। তাহলে 150 এবং 450 মোট মিলে হলো কত? 600। তাহলে এখন আমরা 600কে 20 সেকেন্ড দ্বারা ভাগ করব, তাহলে কত হবে এখানে আমাদের? 30। তাহলে প্রতি সেকেন্ডে গতি কত হবে? 30 মিটার হবে। এটি হচ্ছে রাইট অ্যান্সার। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 এবং 15 ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রে আমি যেটা আপনাদের জানিয়েছি, যেটাই থাকবে 1-এর 10 1-এর 15 করে নেবেন। তাহলে এখানে আমরা কি করে নেব? 1-এর 10 যোগ 1-এর 15, তাহলে লসাগু হবে কত? 30। তাহলে এখানে 3 2, তাহলে কত হবে? 5-এর নিচে 30। আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে হবে কত? 1-এর 6, তাহলে নিচে কত আসলো? 6 আসলো। তার মানে এখানে সঠিক উত্তর হবে 6 ঘন্টায়। একটি চৌবাচ্চার 5 ভাগের 3 ভাগ পূরণ হতে সময় লাগে 7 ঘন্টা। তাহলে এখানে ঘন্টা থেকে আমাদের একটুখানি মিনিটে রূপান্তর করতে হবে। কেন? যেহেতু আমাদের অপশনে মিনিট যুক্ত রয়েছে। তাহলে আমরা যদি 7 ঘন্টাকে মিনিটে রূপান্তর করি তাহলে 6 7 42 420 মিনিট। তাহলে আমরা এইভাবে কথাটা লিখব যে 3-এর 5 ঘন্টা, আচ্ছা 3-এর 5 অংশ পূরণ হতে সময় লাগে 6 7 42, তার মানে 420 মিনিট। তাহলে আমাদের বলছে পুরো অংশ না, এখানে বলছে চৌবাচ্চার বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে। তাহলে পুরো অংশ মানে এক অংশ আমরা যদি করি তাহলে এখানে 420 গুণন, এটি উল্টে যাবে, তখন হবে 5-এর 3। তখন এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হবে? তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি? 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে 3 দিয়ে শূন্যকে কাটলে 0, 3 14 42, তাহলে 140, আর 140 করলে 5 14 70, 700 মিনিট। আমাদের এখানে হলো কত? 700 মিনিট। আমরা যদি 700 মিনিটকে ঘন্টায় রূপান্তর করি তাহলে সেক্ষেত্রে কত হবে? 4 ঘন্টা, আচ্ছা 7 ঘন্টা সামথিং হতে পারে, তাই না? আচ্ছা সরি, 4 ঘন্টা না, এখানে আমাদের 11 ঘন্টা সামথিং হবে। তাহলে এখানে 700কে যদি আমরা বলি তাহলে 6 11 66, 600, তাহলে এখানে আমাদের হবে 11 ঘন্টা 40 মিনিট। তাহলে আমাদের 11 ঘন্টা 40 মিনিট, এটা হচ্ছে পুরোটাই পূর্ণ হতে সময় লাগবে। তাহলে আমাদের হয়েছে কতটুকু? 7 ঘন্টা সময় কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। তাহলে এখান থেকে আমাদের 7 ঘন্টা বিয়োগ করব। তাহলে 7 ঘন্টা যদি বিয়োগ করি তাহলে এখানে আমাদের কত হচ্ছে? এখানে 4 ঘন্টা আর এখানে 40 মিনিট। অর্থাৎ বাকি যে অংশটুকু বাকি রয়েছে এটি পূর্ণ হতে এখন সময় লাগবে 4 ঘন্টা 40 মিনিট। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি। 18 নম্বরে মান নির্ণয় থেকে আরও একটি অঙ্ক, সেম আমরা যেটি কিছুক্ষণ আগে করেছি 6 নম্বরে। এখানে আমি আবারও বলছি, এমন দুটি সংখ্যা আপনাকে নির্ধারণ করতে হবে যাদের যোগফল 12 হতে হবে এবং বিয়োগফল 2 হবে। তাহলে এমন দুটি সংখ্যা আপনারা অবশ্যই এখানে একটুখানি টেকনিক অবলম্বন করবেন।
যেমন আমরা 7 প্লাস 5 যদি করি তাহলে 12 হবে, 7 মাইনাস 5 করলে 2 হবে। তার মানে 7 এবং 5 যদি ধরি আমাদের দুটি শর্তই কিন্তু পূরণ হয়। তার মানে এখানে গুণ অবস্থায় আছে, 5 7 35 হবে আমাদের সঠিক উত্তর। 10টি সংখ্যার যোগফল 462। প্রথম 4টি সংখ্যার গড় দেওয়া আছে 52। এখানে একটু ভুল রয়েছে, যে প্রথম 4টির গড় 52 এবং শেষ 5টি সংখ্যার গড় 38। পঞ্চম সংখ্যাটি কত? একটুখানি টাইপ মিস্টেক রয়েছে। তাহলে শেষ 5টি সংখ্যার গড় হচ্ছে কত? 38, আর প্রথম 4টির গড় হচ্ছে 52। তাহলে এখান থেকে কিছুক্ষণ আগেও বলেছি, যখনই গড় থাকবে সেখান থেকে আমাদের কি করতে হবে? মোট বের করতে হবে। তাহলে 4টির গড় যদি আমরা বলি তাহলে 4 গুণন 52, তাহলে 4 দুগুণে 8, 4 পাঁচে 20, 208। এবারে 5টির গড় দেওয়া আছে কত? 38। তাহলে এখানে আমরা কি করব? 5 গুণন 38, তাহলে 5 8 40, হাতে 4, 3 5 15, 4 19, তাহলে কত হলো? 190 হলো। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 8 হবে আর এখানে হবে 1। তাহলে আমরা কত পেলাম? 18 পেলাম। তাহলে এখানে আমাদের কি বলা আছে? আচ্ছা, আমাদের তো এখানে এই জিনিসটা চায় না, তাহলে এই দুটো আমাদের এখন যোগ করতে হবে। তাহলে এখানে 8 9 3 398, আর আমাদের 10টি সংখ্যার যোগফল ছিল 462। এবারে আমাদের এই 462 থেকে 398 আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা 12 থেকে 8 বিয়োগ করলে কত পাবো? 4 পাবো। আর 9 একে 10 6 16 64। এই 64টাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ওকে এর পরবর্তীতে যেটি আমাদের রয়েছে, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার হলে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে? তাহলে যেহেতু আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গভীরতা দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। আর আয়তন সর্বদাই কিসে হয়? ঘনমিটারে বের করতে হয়। তাহলে এখানে আমরা 3টা যদি গুণ করি, 4 5 20, 3 20 60, তার মানে 60 ঘনমিটার। আমরা জানি কি যে 1 ঘনমিটার সমান 1000 লিটার, তার মানে 60 ঘনমিটার সমান 60,000 লিটার। সহজে কিন্তু আমরা মুখে মুখে অঙ্কগুলো বের করতে পারছি। এরপরে আমাদের 21 নম্বরে যেটি রয়েছে, কোনো সংখ্যার বর্গমূলের সাথে, একটু ভালোভাবে বুঝতে হবে, একটি সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4-এর বর্গ হবে। সংখ্যাটি কত? তাহলে এখানে আমাদের উল্টো দিক থেকে করতে হবে। তাহলে এখানে 4-এর বর্গ কত? আমাদের এখানে দেখতে হবে 16। ওকে, 4-এর বর্গ 16। এখন বলছে কোন সংখ্যার সাথে 10 যোগ করলে, তার মানে 16 মেলাতে হবে। এর মধ্যে আমাদের আছে কত? 10। এখন লাগবে কত? 6। এখন সে বলছে যে কোন সংখ্যার বর্গমূলের সাথে, তার মানে 6 কোন সংখ্যার বর্গমূল সংখ্যা? 36-এর বর্গমূল সংখ্যা। তার মানে আমাদের এই সঠিক উত্তরটা হচ্ছে 36। তার মানে 36-এর বর্গমূল 6, 6-এর সাথে 10 যোগ করলে 16 হচ্ছে। হিসাব ক্লিয়ার। ওকে, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যেটা রয়েছে যে 7p² মাইনাস p মাইনাস 8। বন্ধুরা, এই শেষ মুহূর্তে এসে আপনারা আরও কিছু কথা বলে দিতে চাই যে আপনাদের খাদ্য অধিদপ্তর এবং অন্যান্য প্রস্তুতির জন্য আমাদের স্পেশাল একটি পিডিএফ ফাইল তৈরি করা হয়েছে। আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে নক করে নামমাত্র মূল্যে আপনার সেই পিডিএফ শিটটি কিন্তু সংগ্রহ করতে পারবেন। এবারে আমাদের একটি উৎপাদক রয়েছে 7p² মাইনাস p মাইনাস 8। তাহলে এখানে আমরা কীভাবে করবো এটি? 7p² মাইনাস p মাইনাস 8। তাহলে যেহেতু এখানে প্রথমে এবং শেষে আমাদের সংখ্যা রয়েছে, তার মানে 27টা 56, আমাদের হিসাবের ক্ষেত্রে 56টা মিলাতে হবে। তাহলে এখানে 7p² মাইনাস, তাহলে 27টে 56, তাহলে এটা আমরা মিলাতে পারি। তাহলে এখানে প্লাস করতে হবে, তাহলে 7p মাইনাস 8p মাইনাস 8, তাহলে আমাদের মিলে গেছে। এখানে মাইনাস পিটাও মিলে গেল। তাহলে আমরা যদি 7p কমন নেই তাহলে এখানে p প্লাস 1, এখানে মাইনাস 8 যদি কমন নেই তাহলেও p প্লাস 1, তাহলে p প্লাস 1 একটা এবং 7p মাইনাস 8। তার মানে আমরা দুটো উৎপাদক কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের অপশানে কি বলা আছে? অপশানে কিন্তু আমাদের 7p মাইনাস 8 রয়েছে, তার মানে এটি হচ্ছে সঠিক উত্তর।
এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার মাইনাস 25, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 এর গসাগু কত? তাহলে এখানে যদি আমরা মুখোমুখি করি, মুখে মুখে যদি করি, তাহলে এখানে এক্স কমন নিলে এক্স প্লাস 5 হবে। এখানে এক্স স্কোয়ার মাইনাস 25, তার মানে 5 স্কোয়ার, তাহলে এক্স প্লাস 5 এখানেও পাবো, আর এখানেও 100% এক্স প্লাস 5টা আমরা পাবো। যেহেতু গসাগু বলা আছে, তার মানে প্রত্যেকটাতেই থাকতে হবে। প্রথম কথা, আমাদের অপশনগুলোতে কিন্তু 1 নাই, তার মানে আমাদের সন্দেহের কোনো অবকাশ থাকে না যে এটার অ্যান্সার অবশ্যই এক্স প্লাস 5 হবে, কারণ আমরা এখানেও পাচ্ছি, এখানেও পাচ্ছি, এখানেও পাচ্ছি। এর পরবর্তীতে রয়েছে এক্স ইকুয়াল টু √4 এবং √3 হলে এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স কিউবের মান কত? তাহলে এখানে আমাদের যেটি সর্বপ্রথম দরকার পড়বে যে আমাদের মানগুলো ক্লিয়ার করে নিতে হবে। তাহলে এখানে এক্সের মান কত দেওয়া আছে? √4 প্লাস √3। এক্ষেত্রে 1 ডিভাইডেড এক্সের মান চোখ বন্ধ করে মাইনাস ফর্মুলাটা নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, না, চোখ বন্ধ করতে হবে না, চোখ বন্ধ করলে লিখতে পারবেন না। তাহলে এখানে 1 ডিভাইডেড এক্সের মানটা কত হবে? √4 মাইনাস √3। এবার আমাদের প্লাসের মানটা যেহেতু প্রয়োজন, মানে প্লাসের সূত্র রয়েছে, আমরা প্লাসের মানটা বের করব, এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স। তাহলে এখানে √4 প্লাস √3, এরপরে আবারও প্লাস √4 মাইনাস √3। তাহলে এখানে আমাদের -3 প্লাস 3 কেটে যাবে, তাহলে এখানে অ্যান্সারটা হবে কত? 2√4। এটা হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের প্রদত্ত রাশিতে আসি, তাহলে এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স কিউব ছিল। এক্ষেত্রে আমি আপনাদের একটা শিখিয়েছি প্রাইমারি এবং নিবন্ধনের ক্লাসগুলোতে, মান কিউব মাইনাস, তাহলে এখানে এভাবে কি মান কিউব মাইনাস, যেহেতু প্লাসের আছে মাইনাস হবে 3 ইন্টু মান। তাহলে এখানে মান কিউব কত হবে? 2√4, তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 2√4। এই পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছেন। তবে এখানে একটুখানি যদি আমরা টেকনিক্যালি করি, যে এখানে 2, এই যে √4 আছে, √4 মানে কত? √4 মানে তো 2, তাই কি না? তাহলে তার উপরে আমরা একটু কিউব দিতে পারি। তাহলে এখানে √4 এর উপরে নিশ্চয়, আচ্ছা, √4 মানে কত? 2। তাহলে এখানে 2 দুগুণে 4, 3 4 12। তাহলে এখানে কত হচ্ছে? 2 দুগুণে 4 এর উপরে কিউব হবে কত? 64 মাইনাস 12। তাহলে এখানে অ্যান্সারটা কত আসছে? 52 অ্যান্সারটা আমাদের কিন্তু চলে আসলো। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। সঠিক উত্তরটি হবে 52। সর্বশেষ 25 নম্বরে যেটি রয়েছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, এটিও আপনাদের জন্য একটি ছোট্ট কাজ থাকবে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এবং মূল্যবান উত্তরগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনারা একটুখানি কষ্ট করে হলেও আপনাদের মূল্যবান উত্তরটুকু আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আবারও জানিয়ে রাখছি, আপনাদের প্রস্তুতিতে একটুখানি হলেও সহায়তা করার জন্য আমাদের একটা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত করা কিছু পিডিএফ শিট তৈরি করা হয়েছে। আমাদের ডেসক্রিপশনে বিস্তারিত নিয়ম দেওয়া থাকবে, আপনারা সেই নিয়ম ফলো করে শিটগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে, কোটা আন্দোলনে শহীদ সকল ভাইদের আত্মার প্রতি গভীর মাগফিরাত জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।